আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে যাওয়া না যাওয়া এবং তামিম ইকবাল ইস্যুতে মন্তব্যতে এবং বাংলাদেশের বিসিবির পরিচালক নাজমুল হোসেনের মন্তব্যে যে প্রতিক্রিয়া সারা দেশে সৃষ্টি হয়েছে, তার মূল কারণটা কি এবং কোথায় এই কারণটা এবং কিসের জন্য তিনি তির্যকভাবে ধিক্কৃত হচ্ছেন এবং তার পক্ষে বিপক্ষে কারা দাঁড়িয়েছে এবং বাংলাদেশের জনগণ কেন কি চোখে দেখছেন, এটি আজকের মূল সংক্ষিপ্ত আলোচনায় তুলে এনেছি। প্রিয় দর্শক, প্রেক্ষাপটটা হলো কেন বাংলাদেশ ভারতে খেলবে না। আপনারা জানেন যে আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল, তারা বাংলাদেশের টাকায় প্রায় 11.5 কোটি টাকায় তাকে কিনেছিল। পরবর্তী সময়ে ভারতের হিন্দু সম্প্রদায় জঙ্গি গোষ্ঠী তারা নিরাপত্তা এবং বাংলাদেশের সাথে যে ভারতের যে একটা খারাপ সম্পর্ক হিন্দু মুসলমান বা এইসব নিয়ে, এটিকে কেন্দ্র করে তারা মোস্তাফিজ একজন মুসলমান হয়, বাংলাদেশে হয়, তারা কোনোভাবে ভারতের মাঠে তাকে খেলতে দেবে না। তারা ক্রিকেট মাঠটাকে তারা গুড়িয়ে দিবে, শাহরুখ খানকে KKRকে বয়কট করবে, কোনোভাবেই তারা এই ক্রিকেট ম্যাচটা মোস্তাফিজের উপস্থিতিতে হতে দেবে না। সোজা কথা এটাই। পরবর্তীতে তারা ক্রিকেট বোর্ড অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড যখন জানিয়ে দিল যে IPL ক্রিকেট বোর্ডকে ইঙ্গিত দিয়ে দিল, তখন তারা KKRকে জানিয়ে দিল যে তাকে তোমরা ছাঁটাই করে বাদ দিয়ে দাও, তাহলে এই যে সাম্প্রদায়িক যে মন্তব্য এবং দাঙ্গার যে পরিস্থিতি, বিশৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তার চেয়ে বরং মোস্তাফিজকে বাবা বাদ দিয়ে দাও। তখন KKR সে কি করলো, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এবং তারা মোস্তাফিজকে বাদ দিয়ে দিল। এরপর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা জানলো, বাংলাদেশ সরকার সেটা জানলো, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানলেন। জানার পর তিনি একেবারে সোজা সাপটা একেবারে অন্যভাবে তিনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে খেলে দিলেন। তিনি বললেন, যেহেতু ভারত সরকার বা ভারতের ক্রিকেট বোর্ড একজন মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, সেহেতু আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দল ভারতের মাটিতে তারা কিভাবে নিরাপত্তা পাবে? সেখানে তো অনেকজন প্লেয়ার থাকবে, বিসিবির পরিচালক, সমর্থক, সাংবাদিক, দর্শক তারা থাকবে। তাহলে এত বড় একটা টিম সেখানে কিভাবে নিরাপত্তা পেতে পারে? তাহলে এই অনিরাপদ মাঠে দেশে গিয়ে খেলাটা কোনোভাবে উচিত হবে না, এটা ঝুঁকিপূর্ণ। একজনকেই যখন নিরাপত্তা দিতে পারে, অসংখ্য লোকের সমাগম সে কিভাবে নিরাপত্তা দিবে? সেখানে যদি কোনো হত্যা বা অঘটন ঘটে যায়, তাহলে পরবর্তী এটা দায়ভার কে নিবে? এবং এই মৃত্যু বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ডালপালা যখন আরো বিস্তৃত হবে, তখন এটা কে সামাল দিবে? কি বলে বুঝে দেওয়া সম্ভব হবে? তার চেয়ে বরং বাংলাদেশ ক্রিকেট টিম আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না, তবে খেলাগুলো তারা অন্য কোনো দেশ অথবা শ্রীলঙ্কাকে প্রস্তাব করেছিল, সেখানে তারা খেলতে চায়। এর পরবর্তী সময় যখন তামিম ইকবাল বিষয়টা নিয়ে যখন তিনি একটা মন্তব্য করেন, তিনি বলছেন যে তামিম ইকবালের মন্তব্য ছিল যে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বদলে সাবধানে ভাবা উচিত এবং প্রস্তাবগুলো বোর্ডের ভিতরে আলোচনা করে নেওয়া উচিত। তিনি তার মনে করেন যে বাইরের প্রতিটা অবস্থা প্রকাশ করলে পরবর্তী দিন ভুল বোঝাবুঝি বাড়বে এবং ক্রিকেটের যে দুই দেশের সাথে খেলার যে অনিশ্চয়তা সেটা তৈরি হবে। তামিম ইকবাল এভাবে বোঝাতে চেয়েছেন হয়তোবা, যে তিনি বলছেন যে এটা আর একটু গভীরভাবে সময় নিয়ে সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া উচিত ছিল। যেমন হুটহাট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে না, বাংলাদেশ তাহলে খেলবে না, ভারতের মাটিতেই খেলবে না, অন্য জায়গায় খেলবে, দেশের ইস্যু এখানে সবচেয়ে বড় এবং দেশকে আগে বড় করে দেখতে হবে। তামিম ইকবাল এইটাকে অ্যাঙ্গেল না করে তিনি ক্রিকেট খেলার স্বার্থটাকে তিনি দেখেছেন, বাংলাদেশের ইজ্জত, সম্মান, মর্যাদা, সেই স্বার্থটাকে তিনি সামনে নিয়ে আসতে পারেননি। এটাই কিন্তু ধারণা করে পরবর্তী সময় বিসিবির কর্মকর্তা নাজমুল ইসলাম তিনি কিন্তু একটা কথা বলেন। তিনি বলছেন যে আরেকজন ভারতীয় দালাল এটা প্রমাণিত হয়েছে। এর পরবর্তীতে কিন্তু খুবই ফেটে পড়ে পুরো বাংলাদেশের ক্রিকেট দুনিয়া। সেখানে পক্ষ বিপক্ষ দাঁড়িয়েছে, ক্রিকেটের অনেক সাবেক খেলোয়াড় তামিমের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে এবং যারা তামিমের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে তাদেরকেও নেটিজেনরা তারাও তাদেরকে ধুয়ে মুছে একেবারে একাকার করে দিয়েছে সার্ফ এক্সেল ছাড়াই।
পরবর্তী সময় তামিম ইকবালের এই বক্তব্য কেন্দ্র করে যখন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামকে যে ক্ষমা চাইতে অনুরোধ করা হলো, তখন তিনি বললেন যে না, আমি এটি কোনো বিসিবির পরিচালক হিসেবে নয়, বিসিবির কোনো সদস্য কর্মকর্তা হিসেবে নয়, আমি একজন ক্রিকেট ভক্ত, ক্রিকেট প্রেমী এবং ব্যক্তি মানুষ হিসেবে মন্তব্য করছি, এবং আমি ক্ষমা প্রার্থনা তো করবই না, বরং এটি কোনোভাবেই আমি বরদাস্ত করব না। বাংলাদেশ ইস্যুতে, মর্যাদার ইস্যুতে, সম্মানের ইস্যুতে আমি আমার সিদ্ধান্তে অনড় থাকব। এর পরবর্তী শুরু হয়েছে আরেক খেলা। এর পরবর্তী সময়ে যখন একের পর এক তীর্যক কথা তামিম ইকবালের দিকে আসে, বিভিন্ন চ্যানেল, মিডিয়া, বিভিন্ন তথ্যাদি প্রমাণাদি নিয়ে তামিম ইকবাল কিভাবে বাংলাদেশের বিগত সরকারের আমলে এসে খেলাটাকে কিভাবে সে একটা বিশৃঙ্খলা নিয়ে গিয়েছিল, এবং বিশ্বকাপের খেলার পুরো মোড়টা আসলে তার বিভিন্ন ক্যারা জেগে বসতো এবং তার বিভিন্ন ব্যক্তিত্ব জেগে বসতো, কিভাবে সে দেখা যায় কি বিশ্বকাপ শুরুতে আগেতে কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে সে কিন্তু খেলতে যেত না, এবং কোনো না কোনো একটা উসিলা দেখিয়ে কিন্তু সে মূল দল থেকে সরে আসতো, সে পদত্যাগ করতো, রিটায়ার্ডে চলে আসতো। তার আবেগঘন কথা, আবেগঘন স্ট্যাটাস, মনোমুগ্ধকর সংলাপ দিয়ে সে দর্শক, সারা দেশের মানুষের কে কাঁদিয়ে সে ছেড়ে দিয়েছিল। পরবর্তী সময় তার এই যে ক্রিকেটে হুট করে না যাওয়া, না খেলা, এই অবস্থার কারণে পরবর্তী বাংলাদেশ কিন্তু বিশ্বকাপগুলোতে খুবই খারাপ করতো। যদিও বলা হতো যে প্রফেশনালিজমে এসে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু আমরা অধিনায়কের শান্তর কথাও শুনেছিলাম, যতই বলা হোক না কেন, কিন্তু ক্রিকেট মাঠে, খেলার মাঠে কিন্তু এগুলো মারাত্মকভাবে নেগেটিভলি প্রভাব পড়ে, মনোবল দুর্বল হয়ে যায়, এবং ক্রিকেটীয় ভাষায় এটিকে যতই প্রফেশনালি বলা হোক না কেন, এটি মোটেই কিন্তু আর প্রফেশনাল থাকে না, ইমোশনালি প্লেয়িং হয়ে যায়। তো প্রিয় দর্শক, তামিম ইকবাল কিন্তু এরকম ব্ল্যাকমেল কিন্তু করেছে অনেকবার, কিন্তু বাংলাদেশকে কিন্তু সে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ খেলাগুলোতে, ম্যাচগুলোতে সে বিপদের মুখে ফেলে নিজেকে সে পণ্ডিত হিসেবে জাহির করে, একদম নিজেকে সর্বা হিসেবে জাহির করে সে চলে আসতো। আমরা দেখেছি যে যখন জুলাই গণ অভ্যুত্থান হয়ে চলছিল, সেই সময়কার আগেও এসে কিন্তু তামিম ইকবাল মাশরাফির সাথে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে কিন্তু দেখা করেছিল। সেখানে দেখার পর কিন্তু বাংলাদেশের মানুষ তখন কিন্তু যখন একটা আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছিল, তখন তার উপস্থিতি প্রধানমন্ত্রীর সাথে সেই দৃষ্টিকোণ এবং তার দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু অনেকটা কিন্তু ম্লান করে ফেলছিল। মানুষ ভাবছিল যে আমরা কিসের জন্য সংগ্রাম করব, কোন অধিকার জন্য সংগ্রাম করব। এই সকল ক্রিকেটার আইকনকে যারা আমরা ফলো করতাম, অনুসরণ করতাম, মানতাম, তারাই তো দেখছে একে একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা দলবদ্ধ হচ্ছে, জোট বাঁধছে। তাহলে তো আমরা যা করছি এটা সম্ভবত ভঙ্গুর হয়ে যেতে পারে, এবং দুর্বল চিত্তের অধিকারী শ্রোতা হিসেবে, সমর্থক হিসেবে, বিদ্রোহী হিসেবে এটা চিহ্নিত হয়ে যেতে পারে। তো এরকম কিন্তু খারাপ প্রভাব কিন্তু তামিম ইকবালে পড়েছে। তামিম ইকবালের কিভাবে সে একজন ভালো খেলোয়াড় ছিল এবং বাংলাদেশকে অনেক ভালোভাবে প্রতিনিধিত্ব করেছিল, অধিনায়কত্ব যখন ছিল তার দারুণ একটা সাফল্য ছিল, ভালো একজন সেরা বিশ্বমানের একজন ওপেনার সে ছিল, কিন্তু পরবর্তী সময় সে তার অহংকার, দাম্ভিকতা, সিদ্ধান্তহীনতা, তার এক গোলামি, তার এগুলোর কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সিদ্ধান্ত নিতেও কিন্তু অনেকভাবে তাদেরকে ভোগাতে হয়েছে। তো এই মন্তব্যটা এখন আমি আপনাদেরকে বলছি যে অনেকে মনে করেন যে অভিমানজনক, অসম্মানজনক, বিশেষ করে একজন দেশের পুরনো অধিনায়ককে এমন ভাষায় উল্লেখ করা ঠিক হয়নি। আবার অনেক বলছে না, তার জন্য এটাই বর্তমান সময়ে প্রাপ্য, বরং এর মাধ্যমে তিনি যে ভারতীয় একজন দালাল, তার অন্তর্গত একটা যে মুখোশ ছিল সেটা কিন্তু বেরিয়ে এসেছে। যেখানে তামিম ইকবালের চাচা আকরাম খান বলছে যে ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, যে ভারতের সাথে বাংলাদেশের মর্যাদার ক্ষেত্রে এটা অত্যন্ত সময়োপযোগী এবং সিদ্ধান্তটা সঠিক ছিল। সেখানে তামিম ইকবাল বলছে যে না, বাংলাদেশের সেখানে খেলতে যাওয়া উচিত, বাংলাদেশ নাকি অনেক বেশি টাকা রোজগার করে থাকে আইসিসির মারফতে, কিন্তু আইসিসি যে বাংলাদেশের মারফতে যে ইনকাম করে সেটার কথা না। বাংলাদেশ 55 থেকে 50% ইনকাম করে, তার বাকি টাকা কোথা থেকে ইনকাম করে থাকে সেগুলো কিন্তু তামিম ইকবালরা বুঝে না। তারা কিন্তু বুঝে ক্রিকেট খেললে তাদের পকেট পুড়বে, তাদের পকেটে টাকা আসবে এবং তারা লাভবান হবে, কিন্তু দেশের স্বার্থ, দেশের ইজ্জত সম্মানের স্বার্থ তাদের কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। তারা তাদের ব্যক্তিগত পকেট ভারী করতে
করতে পারলেই হলো, দেশের স্বার্থ তাদের এখানে কোনো মানে নেই। এটাও কিন্তু অনেকে বলছে, মানে কথা সোজা তামিম ইকবাল যে ভুল পথে পা বাড়িয়েছেন, ভুল কথায় জড়িয়েছেন, সেটাই কিন্তু এই কদিন ধরে একেবারে যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। তো প্রিয় দর্শক, যে কোনো মন্তব্য করতে হলে সাবধান হতে হবে, তবে দেশের স্বার্থকে সবসময় আগে দেখতে হবে। কারণ ক্রিকেট খেলা হয় বাংলাদেশের সম্মানটাকে, মর্যাদাটাকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। নিজের ব্যক্তিগত স্বার্থ, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা, সেটাকে কিন্তু প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই খেলা বা সম্মানগুলো তৈরি করে দেয়া হয় না। এটাই কিন্তু আগে বুঝতে হবে, আগে দেশ, তারপর ওই বালসাল খেলাধুলা।